প্রথমেই দেখে নেব আজকের 10টি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ভবানীপুরে মমতা তৃতীয় হবেন, হুমায়ুনের প্রার্থী ঘোষণার পরই শুভেন্দুর বিস্ফোরক ভবিষ্যদ্বাণী। হিয়ারিংয়ে ডাক পেতে পারেন আপনিও, কেন জানুন কমিশনের নিয়মকানুন। 2002 সালে যাদের নাম নেই তাদেরও আর ভয় নেই, ফোনে আসতে শুরু করে বিশেষ মেসেজ। বাবরি মসজিদের অনুকরণে নির্মাণ, 300 কোটির বাজেটে 80 কোটি দিলেন কে, প্রকাশ্যে বড় দাবি করলেন হুমায়ুন কবির। হুমায়ুনের ভোল বদল, বহরমপুরে সভা বাতিল হলেও 22শে ডিসেম্বরই নতুন দল ঘোষণা। ভোটের আগে বড় আপডেট, খসড়া তালিকা প্রকাশের মাঝেই বিএলও অ্যাপে নাম যাচাই। বিহার বিজেপিতে বিরাট রদবদল, মন্ত্রী পদে না রেখে কেন সঞ্জয় রায়গীকে করা হলো প্রদেশ সভাপতি, সামনে এলো আসল কারণ। মেসি কাণ্ডে তোলপাড় হাইকোর্ট, ইডি সিবিআই তদন্তের দাবিতে জোড়া মামলা, ভাঙচুরের ঘটনায় চাপে রাজ্য সরকার। সিএএ আবেদনের জন্য ধর্মীয় শংসাপত্র বিতরণ কুশমন্ডিতে, শিবিরে উপস্থিত জেলা বিজেপি সম্পাদক। মেসি অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা ও আর্থিক দুর্নীতির অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। ফের বাড়ি বাড়ি আসবেন বিএলওরা, কবে থেকে কি করবেন এবার, সাবধান হয়ে যান সকলে। মমতার মুখ মিলে গেল হিটলারের সাথে, একনায়ক ভিত ক্যাপশনে বঙ্গ বিজেপির পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে। ভোটার কার্ড নয়, আগে নাগরিকত্ব, মতুয়াদের আশ্বাসে সুপ্রিম ধাক্কা, রায় ঘোষণার পরই তড়িঘড়ি আসছে সার্টিফিকেট। পশ্চিমবাংলায় মমতার খেলা শেষ, কি পরিকল্পনা নিল কেন্দ্র বিজেপি, চাঞ্চল্যকর তথ্য। ট্রাম্পের মাস্টার স্ট্রোক, বিশ্ব নিয়ন্ত্রণে আসছে কোর 5, 5 শক্তিধর দেশকে নিয়ে মার্কিন নয়া জোট ঘিরে তুঙ্গে জল্পনা। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ভবানীপুর ও নন্দীগ্রামে নিজস্ব প্রার্থী দেওয়ার ঘোষণা করতেই আক্রমণে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তিনি দাবি করেন, হুমায়ুন প্রার্থী দিলে ভবানীপুরের তৃণমূল কংগ্রেস তৃতীয় স্থানে চলে যাবে, মূল লড়াই হবে বিজেপি বনাম হুমায়ুন ওএসি জোটের। শুভেন্দু কটাক্ষ করেন, হুমায়ুন মুসলিম কার্ড খেলছেন, যদিও তৃণমূল এই হুঙ্কারকে গুরুত্ব দিতে নারাজ। আগামী 22শে ডিসেম্বর নতুন দল ঘোষণার ইঙ্গিত দিয়েছেন হুমায়ুন। হিয়ারিংয়ে ডাক পেতে পারেন আপনিও, কেন জানুন কমিশনের নিয়মকানুন। প্রকাশিত হয়ে গেল খসড়া ভোটার তালিকা, এরপর শুরু হবে সংশোধনের ধাপ, সেই সময়েই চলবে হিয়ারিং ও ভেরিফিকেশন। চূড়ান্ত ফাইনাল লিস্ট বেরোবে 14ই ফেব্রুয়ারি। ইতিমধ্যেই কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী মৃত, অন্যত্র চলে যাওয়া, নিখোঁজ এবং একাধিক জায়গায় নাম থাকা এমন ভোটারের মোট সংখ্যা 58,23,898 জন। এই বিপুল সংখ্যক নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে। হিয়ারিং পর্বের সংখ্যাটা আরও কিছু বাড়তে পারে, কিন্তু বড় প্রশ্ন হলো এই হিয়ারিং বা শুনানিতে কারা ডাক পাবেন, কাদের ডাকা হতে পারে। কমিশনের নিয়ম অনুযায়ী হিয়ারিংয়ে ডাক পেতে পারেন কয়েক ধরনের ভোটার। 2002 সালের তালিকায় যাদের নাম নেই, আরও যদি মনে করেন অতিরিক্ত যাচাই প্রয়োজন, তবে তাদের ডেকে পাঠানো হবে হিয়ারিংয়ে। সেখানে দেখাতে হবে কমিশনের নির্ধারিত 11টি নথির মধ্যে অন্তত একটি বৈধ ডকুমেন্ট। যাদের পরিবারের কারো নাম নেই পুরনো তালিকায়, কমিশন এমন পরিবারগুলিকেও হিয়ারিংয়ে ডাকে, যাতে যাচাই করা যায় তাদের নাগরিকত্ব সংক্রান্ত তথ্য। এখানেও আধার ছাড়া বাকি 11টি নথির মধ্যে যে কোনো একটি বৈধ নথি দেখাতে পারলেই নাম উঠে যাবে এসআইআর এর ফাইনাল লিস্টে। ভুল তথ্য দেওয়া ভোটাররা কেউ যদি ফর্ম ফিল আপের সময় ভুল তথ্য দেন আর সেই তথ্য কমিশনের ডাটাবেসের সঙ্গে না মেলে, সেক্ষেত্রেও কমিশন হিয়ারিংয়ে ডেকে পাঠাতে পারে। ফর্ম ফিল আপের গোলমাল বা অস্পষ্টতা, কোনো ভোটারের ফর্ম যদি বিএলও বুঝতে না পারেন বা কমিশনের কাছে অস্পষ্ট থাকে, তাহলেও সেই ভোটারকে ডেকে পাঠানো হতে পারে যাচাইয়ের জন্য। কি করতে হবে হিয়ারিংয়ে? যদি ডাক আসে, ভয় নয়, সঙ্গে নিয়ে যান নির্ধারিত নথি, প্রমাণ দিতে পারলেই মিটে যাবে সব সংশয়, আর নিশ্চিত হবে আপনার নাম এসআইআর এর চূড়ান্ত তালিকায়। অর্থাৎ যেখানে কমিশনের সামান্যতম সন্দেহ তৈরি হবে, সেখানেই ডাকা হবে শুনানিতে। তবে সঠিক তথ্য ও বৈধ কাগজ সঙ্গে থাকলে চিন্তার কিছু নেই। 2002 সালে যাদের নাম নেই তাদেরও আর ভয় নেই, ফোনে আসতে শুরু করে বিশেষ মেসেজ। এসআইআর আবহে সব থেকে বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন মতুয়ারা। তাদের আশ্বস্ত করেছেন মতুয়া মহাসংঘের সভাধিপতি শান্তনু ঠাকুর। তিনি আশ্বাস দিয়েছিলেন, নাগরিকত্বের আবেদন করলেই সেই ডকেট নাম্বার দিয়ে ভোটার লিস্টে নাম তুলে দেওয়া যাবে। আর সে কারণে ঠাকুরনগরে দূর দূরান্ত থেকে মানুষ এসে নাগরিকত্বের আবেদন করেন।
হিন্দুত্বের কার্ড করার জন্য লাইন দিতে শুরু করেন। ঠাকুরবাড়ির ক্যাম্পে ভিড় হতে থাকে হাজার হাজার মানুষের। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়ে দেয়, নাগরিকত্বের আবেদন করলেই ভোটার লিস্টে নাম তোলা যাবে না। অর্থাৎ প্রথমে নাগরিকত্ব হতে হবে, তারপরই তারা ভোটাধিকার পাবেন। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর তড়িঘড়ি সার্টিফিকেট আসতে শুরু করেছে। উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন প্রান্তে রাতারাতি হাজার হাজার মানুষের মোবাইলে মেসেজ আসে সার্টিফিকেট আসার। এর মধ্যে অনেকের 2002 সালে নাম নেই, তারা আর ভয় পাচ্ছেন না। সার্টিফিকেট পাওয়ার পর পৌরা দুলালী মণ্ডল বলেন, হাতে পাচ্ছিলাম না বলে একটু দুশ্চিন্তায় ছিলাম। এখন হিয়ারিংয়ে ডাকলে তো আর কোনো সমস্যা নেই, এটা দেখিয়ে দিলেই ভোটার লিস্টে নাম উঠে যাবে। তারই স্বামী মানিক কুমার মণ্ডল বলেন, এখানে আমার বাবা মায়ের নাম ছিল, আমি সেটা দেখিয়েই আবেদন করেছি। বিএলও আমাকে বলেছেন হয়তো আমার হিয়ারিং হবে না, তারপরও কোনো সমস্যা হবে না, কারণ এখন সার্টিফিকেটটাও রয়েছে। তবে আমার স্ত্রীর 2002 সালে নাম ছিল না, এখন ওর সার্টিফিকেট রয়েছে। মতুয়া মহাসংঘের প্রাক্তন সাধারণ সম্পাদক মহিতোষ বৈদ্য বলেন, এটা সত্যিই, যারা আবেদন করেছিলেন গত পরশু রাতে তাদের অনেকের কাছেই মেসেজ এসেছে। আমরা জেনেছি 3500 ফাইল আধিকারিকরা ছেড়ে দিয়েছেন যারা নাগরিকত্বের জন্য আবেদন করেছি, এখনও 10% পাননি। সেক্ষেত্রে তো সংশয় রয়েছে কেন্দ্র সরকার এই সার্টিফিকেট যাতে তাড়াতাড়ি ছাড়ে সেটারই আবেদন রয়েছে। বরং স্বস্তিই পাচ্ছেন, কারণ তাদের কাছে নাগরিকত্বের কার্ড রয়েছে। কেউ আবার আনন্দের সাথে একটু কষ্ট পাচ্ছেন, বাংলাদেশের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কষ্ট পাচ্ছেন। কিন্তু নাগরিকত্বের আবেদন করেছেন লক্ষ লক্ষ মানুষ। এত স্বল্প সময়ে এই লক্ষ লক্ষ মানুষের নাগরিকত্বের সার্টিফিকেট পৌঁছে দেওয়া সম্ভব কিনা তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধন আইনে স্পষ্টতই বলা রয়েছে, সুনির্দিষ্ট সময়ের মধ্যে যারা ভারতে এসেছেন তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। কারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন সে বিষয়ে সুনির্দিষ্ট কয়েকটি বিষয় উল্লেখ করা আছে। অর্থাৎ সেই জাতিগত তথ্য যদি মানা হয় তাহলেই তারা নাগরিকত্ব পাবেন। স্বাভাবিকভাবেই সেই বিষয়গুলি যতক্ষণ না যাচাই হচ্ছে, যতদিন তাদের আবেদন বিচারাধীন থাকছে, ততদিন তারা ভারতের নাগরিক হিসাবে কখনো গণ্য হচ্ছে না। বাবরি মসজিদের অনুকরণে নির্মাণ, 300 কোটির বাজেটে 80 কোটি দিলেন কে? প্রকাশ্যে বড় দাবি করলেন হুমায়ুন কবির। মুর্শিদাবাদের বেলডাঙ্গা রেজিনগরের মাঝে অবশেষে বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান সম্পন্ন হলো। অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের 33তম বর্ষপূর্তির দিন শনিবার 6 ডিসেম্বর 2025 বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এদিনের অনুষ্ঠানে হাজার হাজার সমর্থক উপস্থিত ছিলেন, যাদের ভিড় সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। দুপুর 12টা নাগাদ কোরআন পাঠের মাধ্যমে শিলান্যাস পর্ব শুরু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এই অনুষ্ঠানে যোগ দিতে কয়েকশো কিলোমিটার দূর থেকেও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভিড় জমিয়েছিলেন। অনুষ্ঠানের আয়োজক হুমায়ুন কবির দাবি করেছেন, বেলডাঙ্গায় নির্মীয়মান এই মসজিদটি অযোধ্যার বাবরি মসজিদের হুবহু অনুকরণে তৈরি করা হবে, তবে আকারে ছোট হবে। তিনি বলেন, এটি আমাদের ধর্মীয় অধিকার, আমরা শান্তি বজায় রেখেই এগোবো। মসজিদ নির্মাণের মোট বাজেট 300 কোটি টাকা বলে উল্লেখ করে হুমায়ুন কবির ঘোষণা করেন, মালদা, মুর্শিদাবাদ ও দক্ষিণ 24 পরগনা থেকে মানুষ এই মসজিদ নির্মাণে অর্থ সাহায্য করবেন। তিনি আরও দাবি করেন, এক ব্যবসায়ী মসজিদ নির্মাণে 80 কোটি টাকা সাহায্য দিতে রাজি হয়েছেন, যদিও সেই ব্যবসায়ীর নাম তিনি প্রকাশ করেননি। হুমায়ুন কবির স্পষ্ট জানান, সরকারি 1 টাকাও তিনি নেবেন না, কারণ সরকারি অর্থ নিলে মসজিদের পবিত্রতা নষ্ট হবে। মসজিদ নির্মাণের ভিত্তি প্রস্তর ঘিরে বিতর্কের মধ্যেই তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির নিজের দৃঢ় অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, আমি নিজের ধর্মে আস্থাশীল, অন্য ধর্মকেও শ্রদ্ধা করি, কিন্তু কেউ যদি এই মসজিদের একটি ইটও খুলতে আসে, শহীদ হতে প্রস্তুত, তবুও তা হতে দেব না। মুর্শিদাবাদের মাটিতে উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ থেকে এসে কেউ ইট খোলার সাহস দেখালে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গ পুলিশকে ধন্যবাদ জানান এবং মুসলিম সমাজকে অভিনন্দন জানান। একই দিনে রাজ্যে বিজেপি শৌর্য দিবস এবং তৃণমূল কংগ্রেস সংহতি দিবস উদযাপন করেছে। তৃণমূলের সংহতি মঞ্চ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ধর্মের নামে বিভাজন তৈরির চেষ্টা চালাচ্ছে বিজেপি। তিনি বলেন, সমাজকে বিভক্ত করার চেষ্টায় বিজেপিকে সাহায্য করছে কয়েকজন মির্জাফর, কিন্তু বাংলার মানুষ ধর্মান্ধতায় বিশ্বাস করে না। তিনি দাবি করেন, সমাজকে এক রাখাই তৃণমূলের লক্ষ্য। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস ঘিরে রাজনৈতিক মহলে চাপাউন্তর অব্যাহত রয়েছে। মেসি কাণ্ডে তোলপাড় হাইকোর্ট, ইডি সিবিআই তদন্তের দাবিতে জোড়া মামলা। ভাঙচুরের ঘটনায় চাপে রাজ্য সরকার। কলকাতার সল্টলেক যুব ভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসিকে ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনায়
এবার জোড়া জনস্বার্থ মামলা PIL দায়ের হলো কলকাতা হাইকোর্টে। আদালতের নজরদারিতে CBI ও ED তদন্তের দাবি জানানো হয়েছে। এই ঘটনায় বাংলার আন্তর্জাতিক মহলে মুখ পোড়ার অভিযোগও উঠেছে। শনিবার যুব ভারতীতে মেসি কনসার্ট ঘিরে তাণ্ডব ও বিশৃঙ্খলার ঘটনায় আদালতের হস্তক্ষেপ চেয়ে পৃথক দুটি জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। চলতি সপ্তাহেই এই মামলাগুলির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনজীবী ফিরদৌস শামীম একটি জনস্বার্থ মামলা দায়ের করে আদালত গঠিত তদন্ত কমিটি দ্বারা আদালতের নজরদারিতে CBI ও ED তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি আয়োজক ও উদ্যোক্তাদের দিয়েই যুব ভারতীর ক্রীড়াঙ্গনকে সম্পূর্ণ মেরামত করে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিও তোলা হয়েছে। অন্যদিকে এই ঘটনায় রাজ্য সরকারের গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিমকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে গঠিত এই সিটে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীও রয়েছেন। যুব ভারতীর ভাঙচুর ও বিশৃঙ্খলা নিয়ে এই জোড়া মামলার ফলে রাজ্য সরকারের ওপর চাপ বাড়ল বলেই মনে করা হচ্ছে। এখন দেখার চলতি সপ্তাহে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এই মেসি কাণ্ডের জল কোন দিকে গড়ায়। হুমায়ুনের ভোর বদল, বহরমপুরের সভা বাতিল হলেও 22শে ডিসেম্বরেই নতুন দল ঘোষণা। সদ্য তৃণমূল ত্যাগী নেতা হুমায়ুন কবির 22শে ডিসেম্বর বহরমপুরে তার পূর্ব নির্ধারিত জনসভা বাতিল করেছেন। যদিও ওই দিনেই বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণার সিদ্ধান্তে তিনি অনড়। তার অভিযোগ, তৃণমূল বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকারের নেতৃত্বে তার সভা বানচাল করার জন্য চক্রান্ত করছে। এই ষড়যন্ত্রের কারণেই শেষ মুহূর্তে বহরমপুরে সভা করা সম্ভব হচ্ছে না বলে তিনি সাংবাদিকদের জানান। বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েও আগে পাল্টি খাওয়া হুমায়ুন কবির স্পষ্ট করেছেন, বহরমপুরের বদলে অন্য কোনো স্থানে তার সভা হবে। সেই সভা থেকেই তিনি তার নতুন দলের নাম ঘোষণা করবেন। তিনি জানান, পরবর্তী কর্মসূচির স্থান নির্ধারণ এবং অনুমতি পেতে তিনি জেলা শাসকের কাছে দরবার করতে যাচ্ছেন। তৃণমূলের বিরুদ্ধে সরাসরি চক্রান্তের অভিযোগ এনেই তিনি তার এই সিদ্ধান্ত বদল করলেন। বিহার বিজেপিতে বিরাট রদবদল, মন্ত্রী পদে না রেখে কেন সঞ্জয় সরাওগিকে করা হলো প্রদেশ সভাপতি, সামনে এলো আসল কারণ। ভারতীয় জনতা পার্টি বিহারের রাজনীতিতে একটি বড় সাংগঠনিক পরিবর্তন এনেছে। 15ই ডিসেম্বর 5 বারের বিধায়ক সঞ্জয় সরাওগিকে বিহার বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। দীর্ঘদিন ধরে সংগঠন এবং নির্বাচনী রাজনীতিতে সক্রিয় সরাওগিকে ইচ্ছাকৃতভাবেই বিহারের মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়নি বলে গুঞ্জন। এই নিয়োগ তাৎক্ষণিক কার্যকর করা হয়েছে। সঞ্জয় সরাওগির নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই বিহারের রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। কে এই নেতা এবং কিভাবে তার রাজনৈতিক উত্থান ঘটল? কে এই সঞ্জয় সরাওগি? লাগাতার 5 জয়ে তৈরি হয়েছে তার পরিচয়। 1969 সালে জন্মগ্রহণ করা সঞ্জয় সরাওগির প্রথম থেকেই বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন এবং তৃণমূল স্তরের রাজনীতি থেকে উঠে এসে শীর্ষ নেতৃত্বের আস্থা অর্জনে সফল হয়েছেন। সরাওগির রাজনৈতিক কেরিয়ারের গুরুত্বপূর্ণ মোড় আসে 2010 সালের বিধানসভা নির্বাচনে, যখন তিনি RJD এর প্রার্থীকে প্রায় 26,000 ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেন। 2015 সালের নির্বাচনেও তিনি মহাজোটের প্রার্থী ও প্রাক্তন মেয়র ওম প্রকাশ খেরিয়াকে প্রায় 7,000 ভোটে পরাজিত করেন। এরপর 2020 সালের বিধানসভা নির্বাচনে তিনি RJDর অমরনাথ গামীকে 10,000-এরও বেশি ভোটে হারিয়ে পঞ্চমবারের জন্য জয়লাভ করেন, যা প্রমাণ করে যে দরভাঙায় তার দখল কতটা শক্তিশালী। সাংগঠনিক বুঝ এবং নেতৃত্বের আস্থা শুধু নির্বাচনী রাজনীতিই নয়, সংগঠনের অভ্যন্তরেও সঞ্জয় রাওগিকে একজন নির্ভরযোগ্য নেতা হিসেবে বিবেচনা করা হয়। 2018 সালের এপ্রিলে তাকে প্রাক্কলন কমিটির সভাপতি করা হয়েছিল। এই দায়িত্বে তিনি বিধানসভার ভেতরে সক্রিয় ভূমিকা পালন করেন এবং সরকার ও সংগঠন উভয়ের মধ্যে সমন্বয় বজায় রাখেন। বিজেপি নেতৃত্ব মনে করে সঞ্জয় সরাওগির অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং নির্বাচনী রেকর্ড বিহারের পার্টিকে আরও শক্তিশালী করবে। দরভাঙার মতো গুরুত্বপূর্ণ অঞ্চল থেকে আসা একজন নেতাকে রাজ্য সভাপতি করে বিজেপি এই বার্তাও দিয়েছে যে আসন্ন নির্বাচনে আঞ্চলিক ভারসাম্য এবং শক্তিশালী সংগঠন তাদের অগ্রাধিকার। নতুন সভাপতি হিসেবে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো 2025 সালের বিধানসভা নির্বাচন।